আসসালামু আলাইকুম সবাইকে। বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে আরটি এইচএসসি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আছি তোমাদের সাথে মাসুদুল হাসান মাহি, তোমাদের এইচএসসি ভেক্টরের 5 নম্বর ক্লাস নিয়ে। তো অলরেডি 4টা ক্লাস তোমাদের হয়ে গেছে, তো আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস। তো তোমাদের অলরেডি এই ভেক্টর চ্যাপ্টারে বেসিক থেকে শুরু করে অনেকগুলো অঙ্ক করার জন্য যেগুলো কনসেপ্ট প্রয়োজন ওইগুলো কিন্তু তোমাদের কভার করা হয়ে গেছে। এখন আজকে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের আরো অঙ্ক করার যেগুলো কনসেপ্ট আছে ওইগুলো কনসেপ্টে প্রবেশ করব। তো ক্লাসগুলো শুরু করার আগে তোমরা যারা যারা ল্যাবে উপস্থিত আছো, তো জানো তো কে কোথা থেকে উপস্থিত আছো। আর বিগত যে ক্লাসগুলো হয়ে গেছিল সেগুলো ক্লাসগুলোতে তোমার যদি কোনো একটা সমস্যা থাকে তোমরা তাও জানাও। আজকে কিন্তু তোমাদের এই ভেক্টর চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেটা হচ্ছে তোমরা এই অধ্যায় বলো অথবা অন্য কোনো অধ্যায় বলো, সব অধ্যায় তোমাদের কাজে দিবে। তো আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে, তো তোমরা ভালোভাবে ক্লাসটি করবা এবং কোনো প্রশ্ন তাহলে সাথে সাথে তোমরা করবা ক্লাসে কোনো সমস্যা থাকলে। তো কোনো সমস্যা না থাকলে তোমরা স্কিপ করে অন্য সামনে টপিকে যাও না, তোমার সাথে সাথে কমেন্ট করবা এবং যাতে আমি ভাইয়া সাথে সাথে তোমাদের বোঝাই দিই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত কি কি পড়ানো হয়েছিল? ভেক্টর নিয়ে ভেক্টরের অনেকগুলো প্রকারভেদ পড়ানো হয়েছিল। তারপরে তোমার ভেক্টরের যুগ পড়ানো হয়েছিল, ভেক্টর বা লব্ধি নির্ণয় করা পড়ানো হয়েছিল। তো দুইটা ভেক্টরের মধ্যে যখন আমি লব্ধি নির্ণয় করব তখন লব্ধি নির্ণয় করতে হলে কি কি লাগবে? দুইটা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ লাগবে, রাইট? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন শোনো, তাহলে আমরা কি শিখছি এই পর্যন্ত? দুইটা ভেক্টর থাকলে দুইটা ভেক্টর আমরা যে দুইটা ভেক্টর না হাঁটায় একটা লব্ধি ভেক্টর নির্ণয় করতাম। তো ওই লব্ধি ভেক্টরটা নির্ণয় করবে কেমনে করবো? দুইটা ভেক্টর থাকলে সেই আমরা সূত্র পড়ছিলাম এফ ইকুয়ালস টু, সরি আর ইকুয়ালস টু, আর আর কি ছিল তোমার লব্ধি ভেক্টর। তো লব্ধি কি ছিল তোমার? ধরো দুইটা ভেক্টর পি আর কিউ, কিউ ক্রিয়া করছে আলফা কোণে অথবা থিটা কোণে। যদি থিটা কোণে ক্রিয়া করে দুইটা ভেক্টর ধরো পি আর কিউ, তখন তাদের লব্ধি সূত্র কি ছিল? পি ইকুয়ালস পি ইকুয়ালস টু পি স্কয়ার আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস থিটা বা আলফা, যেটাই বলো। নিশ্চয় বুঝতে পারছো? তো এই যে আমাদের কার পরিচয় কি, একটা ধরো এই যে আমাদের একটা পি ভেক্টর ক্রিয়া করছে, এই সেম বিন্দুতে একটা কিউ ভেক্টর ক্রিয়া করছে। এখন কি করছিলাম? এই পি ভেক্টর আর কিউ ভেক্টর উঠায়া তাদের একটা লব্ধি নির্ণয় করবো। কোন লব্ধি লব্ধিটা কি হবে তোমার? আর ভেক্টর বা রিজাল্টেন্ট ভেক্টর। আর এই লব্ধি ভেক্টর মান কত হবে? আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস থিটা। থিটাটা কি ছিল? পি আর কিউর মধ্যবর্তী কোণ। তার মানে আমরা যদি একটা দুইটা ভেক্টরের মান জানি আর তাদের মধ্যবর্তী কোণ যদি জানি, আমরা ইজিলি কি করতে পারবো? তাদের লব্ধি নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো? তো এটা পড়েছিলাম আমরা গত ক্লাসের আগের ক্লাসে। আর গত ক্লাসে কি পড়েছিলাম? এর আগে ক্লাসে কি পড়া হয়েছিল তোমার? দুইটা ভেক্টর থাকলে তাদের ভেক্টর অ্যাড করে একটা ভেক্টর নিয়ে করলাম। যখন এই ভেক্টর আর ভেক্টরটা কি কথা আছে তখন কিন্তু আর পি ভেক্টর নাই। আমরা কি করছি? পি ভেক্টর আর কিউ ভেক্টর উঠায় তাদেরকে লব্ধি ভেক্টর নির্ণয় করছি, রাইট? তো যেহেতু একটা ভেক্টর তার মানে তাদের একটা মান আছে একটা, ঠিক আছে? তো মান আমরা এই সূত্রের মধ্যে প্রমাণ করতে পারি। আর দিকটা কেমন প্রমাণ করতে পারি? দিকটা হচ্ছে তোমার আলফা অথবা থিটা। দিকটা কি? ধরো ঔষধের দিক, ঔষধে ধরো আলফা আলফা কোণ। তো আলফা ইকুয়ালস টু কি? টেন ইনভার্স, যার সাথে কোনটা নির্ণয় করবা সে নিচে সিঙ্গেল আকারে থাকবে বা একা থাকবে পি। যেহেতু পির সাথে কোন নির্ণয় করতেছ, পিটা নিচে থাকবে। আর বাকি যে আছে সে উপরে কিউ সাইন আলফা আর কি কস আলফা সে থাকবে কিউ সাইন আলফা বাই কিউ কস আলফা, রাইট? নিশ্চয় বুঝতে পারছো? তারপরে আমরা কি কি দরকার? দুইটা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণ যখন থাকবে তখন ইজিলি কি করতে পারবো? আমরা দুইটা ভেক্টরের রিজাল্টেন্ট যে ভেক্টরটা আছে লব্ধি ভেক্টরটা, সেই ভেক্টরটা নির্ণয় করতে পারবো। আর তার কি দিকও নির্ণয় করতে পারবো, কোনটা নির্ণয় করতে পারবো। আচ্ছা,
আচ্ছা, অবশ্যই তোমার যদি কোনো তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই বলবা, জানাবা, তাহলে একটা আস্তে আলোচনা করবো। যেহেতু এই আলোচনাগুলো অলরেডি তোমাদেরকে পড়ানো হয়ে গেছিল, এগুলো কিন্তু তোমার 3 নাম্বার লেকচারও পড়ানো হয়ে গেছিল, এই জন্য একটু তোমাদের একটু ফাস্ট যাচ্ছি। কারণ এগুলো এই আজকের ক্লাসে পড়া না, এগুলো আরো 2টা ক্লাস আগের পড়া। তো এগুলো যেহেতু আগে পড়ানো হয়েছিল, আমি আশা করি তোমরা এগুলো জানো, তো এই জন্য আজকে একটু ফাস্ট পড়াচ্ছি আর কি, এই অংশটুকু ফাস্ট পড়াচ্ছি। ওয়ালাইকুম আসসালাম তামান্না, তারপরে রিফাত, রবিউল ইসলাম। বুঝতে পারছো জিনিসটা? যেহেতু এই চ্যাপ্টারটা অলরেডি পড়ানো, এই অংশটুকু অলরেডি পড়ানো হয়েছিল, এই জন্য একটু ফাস্ট যাচ্ছিলাম। এখন আমরা কি কি পড়ানো হয়েছিল? 2টা ভেক্টর থাকলে তাদের কি একটা লব্ধি নির্ণয় করতে পারবো। সেকেন্ড ক্লাসে আমরা কি, গত ক্লাসে কি পড়েছিলাম আমরা? একটা ভেক্টর ভাগ্যে কি করতে পারি, 2টা ভেক্টর নির্ণয় করতে পারবি। কেমনে করছিলাম? উপাংশ বিভাজনের মাধ্যমে। তো একটা ভেক্টরকে ভাঙ্গে আমরা কি করবো, 2টা ভেক্টর নির্ণয় করবো। তো সাপোজ একটা আর ভেক্টর আছে, তো আর ভেক্টরের বাইকে ধরো এদিকে একটা ভেক্টর থাকবে আর এদিকে একটা ভেক্টর থাকবে। এখন আর ভেক্টরে যদি আমরা লব্ধি থাকে, তো এই লব্ধিকে আমরা কি করতে পারি, বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কারণ লব্ধিটা আমরা সামুদ্রিক সূত্রের সাথে কি জানি, সামুদ্রিকের যদি আমরা সন্নিহিত বাহু বরাবর 2টা ভেক্টর আমরা করি, সন্নিহিত বাহু বরাবর 2টা ভেক্টর বসাই, তাহলে সামুদ্রিকের কর্ণটা কি হবে তোমার, তো লব্ধিটা হবে। সিমিলারলি উল্টা কি বলতে পারবি, যেটা কর্ণ সামুদ্রিকের যদি একটা কর্ণ থাকে সেটা লব্ধি থাকে, তাহলে সিমিলারলি সেই কর্ণ বরাবর যে 2টা তোমার সন্নিহিত বাহু আছে, তারা কি করতেছে, ওই সামুদ্রিকের উপাংশ হিসেবে কাজ করতেছে। এখন একটা তুমি র্যান্ডম একটা যদি নাও, তোমার হচ্ছে কর্ণ নাও, এই কর্ণতে কিন্তু অনেক ধরনের সামুদ্রিক আঁকা পসিবল। এই যে একটা সামুদ্রিক আঁকা পসিবল, এই যে একটা সামুদ্রিক আঁকা পসিবল, এই যে একটা সামুদ্রিক আঁকা পসিবল। মানে যতগুলো সামুদ্রিক আঁকা পসিবল, তার মানে ততগুলো সন্নিহিত বাহু আঁকা পসিবল। তার মানে ততগুলো যদি সন্নিহিত বাহু আঁকা পসিবল হয়, তার মানে ততগুলো ভেক্টর পসিবল। নিশ্চয় বুঝতে পারছো? তার মানে একটা কর্ণ যদি দেওয়া থাকে অথবা একটা লব্ধি দেওয়া থাকে, তখন ওই ভেক্টরটা ভাঙলা বিভিন্ন ভাগে কিন্তু ভাঙা যায়। স্পেসিফিক ভাবে কিভাবে ভাঙবো, স্পেসিফিক ভাবে ভাঙতে হলে কি করতে হবে, ওই ভেক্টরের সাথে একটা কোণ দেওয়া থাকতে হবে। নিশ্চয় বুঝছো? সেই কোণের সাহায্যে আমরা কি করতে পারি, উপাংশে বিভাজন করতে পারি। আহ আচ্ছা, প্রবলেম থাকলে তোমাদের ডিসকাশন গ্রুপে করতে পারো, আর যা জানানো হয়েছিল তোমার টেলিগ্রামে, আর টেলিগ্রামে অ্যাড নাই, আমি বলবো না, যদি পসিবল হয় তাহলে অ্যাড করে দিতে আমাকে। তাহলে তোমাদের যদি কোনো একাডেমিক সমস্যা থাকে অবশ্যই তোমরা টেলিগ্রামে করতে পারো। তোমার ম্যাথমেটিক্যাল কোনো একটা ম্যাথ করতে যদি ঝামেলা হয়, অবশ্যই তোমরা ওই জায়গার মধ্যে করতে বলতে পারো। তো ওই পরিস্থিতি আমার জানা নেই, তো যদি আমি বলবো আর কি, যদি সমস্যা থাকে অ্যাড করে দিতে। এতটুকু বুঝতে পারছো? এটা কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে গত ক্লাসগুলোতে। তো একটা ভেক্টর, 2টা ভেক্টর থাকলে ওই 2টা ভেক্টরকে আমরা লব্ধি নির্ণয় করা শিখছি। আবার একটা ভেক্টর থাকলে সেটাকে ভাঙিয়ে আমরা 2টা ভেক্টর নির্ণয় করা শিখছি, রাইট? তারপরে আমরা কি বলছিলাম, সেটা কি ছিল, যে একটা ভেক্টরকে ভাঙিয়ে যখন আমরা 2টা ভেক্টর নির্ণয় করি, তখন সেই 2টা ভেক্টর কি ছিল, তোমার উপাংশ ছিল। এই ভেক্টরগুলো কি ছিল, তোমার উপাংশ, ওই ভেক্টরের উপাংশ। তারপর আমরা কি পড়ছিলাম, লম্বাংশ। লম্বাংশ জিনিসটা কি ছিল, এই উপাংশ যে 2টা নির্ণয় করছি, মানে একটা ভেক্টরকে ভাঙিয়ে যে 2টা ভেক্টরে ভাগ করছি, ওই 2টা ভেক্টর যদি পরস্পর লম্ব আকারে থাকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন যে তোমার উপাংশগুলো হবে, সেই উপাংশগুলোর নাম কি ছিল, তোমার লম্বাংশ। যদি এই উপাংশগুলা, যে 2টা উপাংশ আছে, এরা যদি তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্বভাবে অবস্থান করে, তখন যে তোমার উপাংশগুলো আছে, সেই উপাংশগুলোর নাম হলো তোমার কি, লম্বাংশ। নিশ্চয় বুঝতে পারছো? আর লম্বাংশ উপাংশের মান কত সেটা কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছিল। ধরো কি একটা ভেক্টর, ধরো একটা ভেক্টর আর, নিশ্চয় বুঝতে পারছো? তখন এই ভেক্টরের আলফা কোণে যদি একটা বস্তু থাকে, সেটা হচ্ছে তোমার কি, আর কজ আলফা। এটা হচ্ছে তোমার লম্বাংশ একটা। আটটা লম্বাংশ কি ছিল, উপরের দিকে একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা কি ছিল, তোমার আর সাইন আলফা। ও কিভাবে আর কজ আলফা, ও কিভাবে আর সাইন আলফা, সেটা কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে, গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা যারা যারা এই টপিকটা বুঝছো না, তোমরা অবশ্যই গত ক্লাসটা করে আসবা, কারণ গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে যে লম্বাংশ নিয়ে। বুঝতে পারছো? সিম্পল জিনিসটা, 2টা ভেক্টর থাকলে আমরা ইজিলি লব্ধি নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে লব্ধি গেল। আবার একটা ভেক্টরকে ভাঙ্গে 2টা ভেক্টর নির্ণয় করতে পারি। এই যে একটা ভেক্টরকে ভাঙ্গে আমরা 2টা ভেক্টর নির্ণয় করলাম, সেই 2টা ভেক্টর কি ছিল, তোমার উপাংশ। আর এই যে উপাংশ 2টা ভেক্টর ভাঙলাম আমরা, ওই উপাংশ 2টা যদি পরস্পরের 90 ডিগ্রি থাকে বা লম্ব থাকে, তখন উপাংশগুলোর নাম হয়, সেটা হচ্ছে তোমার লম্বাংশ। আর তোমার একটা ভেক্টর যদি দেওয়া থাকে আর ভেক্টর, ওই ভেক্টরে তুমি যদি 2টা লম্বাংশে ভাঙো, একটা লম্বাংশ হবে কি, আর কজ আলফা, আর একটা লম্বাংশ কি হবে, আর সাইন আলফা। কিভাবে আর কজ আলফা আসলো, কিভাবে আর সাইন আসলো, সেটা বিস্তারিত পার্ট 4 এ আলোচনা করা হয়েছে। পার্ট 4 এর লাস্ট অংশে তোমরা একটু দেখে নিবে এখান থেকে। এতটুকু বুঝতে পারছো? এখন আর কজ আলফার, আচ্ছা এটা মনে রাখবা কেমনে, যার সাথে তুমি কোনটা দেওয়া আছে তাকে রাখবা হচ্ছে আর কজ আলফা, তোর এই হচ্ছে পি। আর যার সাথে কোন দেওয়া নাই, মানে অপরজন আছে, সে হচ্ছে আর সাইন আলফা, যেটা হচ্ছে তোমার কিউ।
এটা হচ্ছে তোমার কিউ, এটা হচ্ছে তোমার পি। ক্লিয়ার এতটুকু? তাই যার সাথে কোণ আছে তার সাথে কজ আলফা রাখবা, আর যার সাথে কোণ নাই তার সাথে সাইন আলফা। এখন ওদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, নিশ্চয়ই বুঝতে পারছো? তো ওরা যদি তুমি যদি এই কোণটা হিসাব করো, ধরো এটা বিটা, তখন ওর নাম কি হয়ে যাবে তোমার কিউ এর নাম, যার সাথে কোণ দেওয়া আছে সে কস বিটা মানে কস রাখবা। তখন ওর সাথে যদি বিটা কোণ দেওয়া থাকে, ওর আরটা কি হবে তোমার আর সাইন বিটা, আর সরি আর কস বিটা। যার সাথে কোণ থাকবে সে হচ্ছে কস কস, আর যার সাথে কোণ না সে হচ্ছে সাইন। তখন যদি এই মানটা যদি বিটা দেওয়া থাকে, তার মানে ওর সাথে কোণ দেওয়া নাই, তারপর ওর মান কি হবে তোমার সাইন বিটা। এতটুকু ক্লিয়ার? একবারে সিম্পল। লম্বাংশে ভাঙছি, এখন লম্বাংশ গুলোর নাম কি হবে, মানে এরকম আর কি। এই ধরো একটা ভেক্টরকে আমরা ভাঙছি, এই আর একটা ভেক্টর, এই ভেক্টরের আমরা দুটো ভেক্টরে ভাঙছি যারা কি করছে পরস্পরের লম্ব। ধরে নিলাম আমরা পি ভেক্টর আর কিউ ভেক্টর ভাঙছি। হিসেবে বুঝতে পারছো কত অ্যাঙ্গেলে ভাঙছি? এটা কিন্তু ফিক্স করে দিতে হবে। কেন ফিক্স করে দিতে হবে? কারণ যদি অ্যাঙ্গেল ফিক্স না করে দেওয়া থাকে, তখন কিন্তু আমরা অনেকগুলো অংশে ভাঙতে পারবো। আমরা এইভাবে ভাঙতে পারবো, আমরা এইভাবে ভাঙতে পারবো, সবগুলো আর কি লব্ধি এই বরাবরের হবে। তারপরে বিভিন্নভাবে ভাঙতে পারবো, তারপর স্পেসিফিক ভাবে কিভাবে ভাঙতে পারবো তার জন্য কিন্তু একটা কোণ দেওয়া থাকবে। তার কোণটা দেওয়া থাকলো আলফা, এটা একটু আলফা। ক্লিয়ার এতটুকু? এখন পি এর মান কত হবে, কিউ এর মান কত হবে? আর এর মান তো দেওয়া আছে শুধুমাত্র, আমার কাছে কি কি আছে, আর দেওয়া আছে আর আলফা দেওয়া আছে, নিশ্চয় বুঝছো? এখন আর আর আলফা থেকে আমরা কি করতে হবে, বাকি যে দুটো লম্ব অংশ ভাগ করছি সেই লম্ব অংশগুলোর মান বের করতে হবে। তাহলে যার সাথে কোণ দেওয়া আছে তার সাথে কজ আসবে, আর যার সাথে কোণ দেওয়া নাই তার সাথে সাইন আলফা সাইন আসবে। ইজি জিনিস, নিশ্চয় বুঝছো? যেহেতু পি এর সাথে কোণ দেওয়া আছে, তার মানে পি এর মান কি হবে, পি এর সাথে কি হবে কজ আসবে, তাহলে পি কি হবে আর কজ আলফা, রাইট? আর কিউ এর সাথে যেহেতু কোণ নাই, তার মানে কিউ এর সাথে কি আসবে আর সাইন আলফা। এখন যদি পি এর সাথে কোণ না দেয়, পি এর সাথে কোণ না দিয়ে কিউ এর সাথে কোণ দেয়, তখন কি হবে, তোর কিউ এর সাথে বিটা কোণ দিল, আর আলফার বিটা মান কিন্তু 90 ডিগ্রি। কারণ কি আলফার বিটা, কারণ কি পি আর কিউর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, কারণ কি তারা লম্বাংশ। আর লম্বাংশ কখন হবে, যখন 90 ডিগ্রি হবে। তার মানে আলফার বিটা কিন্তু 90 ডিগ্রি কোণ। নিশ্চয় বুঝতে পারছো? তাহলে তার আরেকটা মান কি তোমার আর সাইন বিটা, আর যার সাথে কোণ আছে তার সাথে কি আসবে কস আসবে, আর কোণ কত দেওয়া আছে বিটা, তার মানে আর তার আরেকটা মান কি আর কস বিটা। এতটুকু ক্লিয়ার? এটা এমনি বুঝতে পারো, অথবা কি এমনি বুঝতে পারো, আর সাইন আলফা জায়গা কি বসাতে পারো, আলফা ইকুয়াল টু কি তোমার 90 ডিগ্রি মাইনাস বিটা, তার মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা, সাইন 90 মাইনাস বিটা মানে কি কস বিটা, এই যে কস বিটা। সিমিলারলি এনে কি বসাতে পারো, আলফা ইকুয়াল টু কি বিটা 90 ডিগ্রি মাইনাস বিটা, এখান থেকে আলফা ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে আলফার জায়গায় যদি 90 ডিগ্রি মাইনাস বিটা বসাও, তার মানে কি সাইন কস 90 মাইনাস বিটা মানে কি সাইন বিটা আর সাইন বিটা। এটা এমনি বুঝাইতে পারো, আবার অমনি বুঝাইতে পারো, তোমার ইচ্ছা যেমনি বোঝাও। নিশ্চয় বুঝতে পারছো? এগুলা কত ক্লাসে আলোচনা করা হয়ে গেছিল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে মেন পোর্শনে যাই। এখন হচ্ছে তোমার উপাংশের যে বিভাজন করলাম তাদের বাস্তব প্রয়োগগুলো কি কি, মানে বাস্তব জীবনে আমরা উপাংশের বিভাজন জিনিসটা কিভাবে কাজে লাগাইতে পারি, এটা হচ্ছে আজকের ক্লাসের মেন টপিক। এখন তুমি চিন্তা করো এগুলো বাস্তব কাজে কি কোন সময় কাজে লাগে, আমরা কোন সময় ধরো আমরা রাস্তার মধ্যে হাঁটতেছি, ধরো এটা হচ্ছে পা পা, এটা ধরো একজনের পা। তো পা তো আমরা একবারে সোজাভাবে বল প্রয়োগ করি না, আমরা তো এইভাবে রাস্তায় হাঁটি না। আমরা কি এইভাবে কোনো সময় রাস্তায় হাঁটি, আমরা এইভাবে রাস্তায় হাঁটি, কারণ কি আমাদের পাটা এটা কোণের মাধ্যমে তলের সাথে সারফেসের সাথে আমরা বল প্রয়োগ করি। ধরো আমরা সারফেসের সাথে এফ বল প্রয়োগ করলাম বা এমজি, আমরা কটুক দিয়ে আমরা বল প্রয়োগ করি, আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি এমজি, এবার কোনোভাবে। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সমানের বিপরীত ক্রিয়া থাকবে, তার মানে তার বিপরীত দিকে ধর এইদিকে আর বল ক্রিয়া হইলো, সেটা হচ্ছে কি তোমার প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে কি আর, ধরো আর প্রতিক্রিয়া বল এই ক্রিয়া হইলো। হিসেবে বুঝছো? আর কার সমান, এমজি সমান। এত রোদ নর্মালি হয়। এখন এই জায়গার মধ্যে উপংশের বিভাজনটা কেমন হয়, আমরা যে স্টেপ রাখলাম, ধরো আমরা ভূমির সাথে বা এক্সের সাথে একই কথা, ধরো আমরা ভূমির সাথে আলফা কোণে মাটির মধ্যে স্টেপ করছি বা পা পাড়াইছি, নিশ্চয় বুঝতে পারছো? এখন এই যে আমাদের উপংশ বিভাজন আসলে কেমন হয়, আমরা যদি আর এইদিকে বলার প্রয়োগ হয়, তার মানে আর তো একটা লব্ধি, নিশ্চয় বুঝতে পারছো? তো আরটা আমরা ভাঙতে পারি না, কারণ কি আর এর সাথে কোণ দেওয়া আছে। তো আর এর সাথে যখন আমরা ভাঙবো, তো ই বরাবর যে কোণটা আসবে, এটা করতে আসবে তোমার যার সাথে কোণ তার সাথে কস, আর কস আলফা।
এতটুকু বল এদিকে যাইতেছে, আর তার লম্ব বরাবর কি উপরের দিকে, লম্ব বরাবর উপরের দিকে কি আসবে তোমার আর সাইন আলফা, যার সাথে কোণ নাই তার সাথে কি আসবে সাইন আলফা। তার মানে এই যে আর বলটা এটা কিন্তু ভাইঙ্গা আর কত আলফা আসলো আর আনসালান আসলো। লব্ধির ক্ষেত্রে কি হইতো তোমার, লব্ধির ক্ষেত্রে কি হইতো তোমার, দুইটা বল থাকতো এরকম, এদিকে পি বল আর এদিকে কিউ বল, দুইটা বলকে আমরা উঠায়া একটা বলের প্রয়োগ করবো, তখন কিন্তু আর পি বলও নাই কি বলও কিন্তু নাই। আর উপাংশের ক্ষেত্রে সিমিলারলি উল্টো হবে, উপাংশের ক্ষেত্রে কি থাকবে, আটটারে ভাঙে আমরা আর কত আলফা আনবো আর সাইন আলফা আনবো, নিচে বুঝছো, তখন কিন্তু আর আটটা থাকবে না, আটটাকে ভাঙিয়ে আমরা দুইটা আনলাম, নিচে বুঝছো। এখন তুমি চিন্তা করো, এই যে আমাদের সিমিলারলি আটটাকে ভাঙিয়ে আমরা আর কত আলফা আনলাম আর সাইন আলফা আনলাম। এখন তো আর কস আলফাটা কোন দিকে, তুমি যেদিকে হাঁটতে যাইতেছো ওই দিকে, তার মানে তুমি যে হাঁটতেছো হাঁটার জন্য দায়ী কি, আর কস আলফা, বুঝতে পারছো। এই যে আর কস আলফা, এই আর কস আলফার কারণে কি তুমি সামনে আগাইতে পারতেছো, এটা কি হাঁটার জন্য আর কি, সামনে আগানোর জন্য। তুমি চিন্তা করো, সামনে যাওয়ার জন্য তোমার একটা বল প্রয়োগ করতে হবে, এই যে এমজি বল প্রয়োগ করলা, তার বিপরীত দিকে এটা আর আসলো, সেম টু সেম, আর এর মান কি এমজি সমান, এই এমজির একটা উপাংশ গেল কি তোমার যেদিকে তুমি হাঁটতেছো ওই দিক বরাবর, আর একটা উপাংশ কি দিকে বিপরীত দিকে, নিশ্চয় বুঝতে পারছো। আচ্ছা এদিকে তুমি ধরো এফ বল প্রয়োগ করলে, এমজি না বলে তুমি এফ বল, র্যান্ডম একটা বল প্রয়োগ করলে, এফ বল, এফ বল প্রয়োগ করলো, তুমি বাদে যত বল প্রয়োগ করো ফোর্স করো সেটা হচ্ছে এফ বল। তো এই যে আমাদের আর আসলো, আর কত আলফা আর সাইন আলফা আসলো, এটা কি সামনে যাওয়ার জন্য দায়ী, আর তাহলে ও কে কার জন্য দায়ী বলতে পারবা কেউ। এই যে আর কত আলফা আসলো প্রতিক্রিয়া বলে, যে তোমার ই অক্ষ বরাবর, যে হচ্ছে তোমার সামনে বরাবর, যার কারণে তুমি সামনের দিকে আগাচ্ছ, তার জন্য কি হচ্ছে, সামনে যাওয়ার জন্য যে বলটা দেয় সেটা হচ্ছে কি আর কত আলফা। আর উপরের দিকে যে আর সাইন আলফা আসলো, তার যে কাজটা, তার কাজটা কি বলো তো। উপরের দিকে যদি একটা বল থাকে তার মানে তুমি কি উপরে উঠে যাওয়ার কথা না, তুমি কি উপরে উঠতেছো, উঠতেছো না, তার মানে তোমার কি জিনিসটা কাজে কি দিতেছে তোমার। তুমি চিন্তা করো, তোমার কিন্তু ওজনের তোমার একবারের নিচের দিকে, একবারের নিচের দিকে, একবার নিচের দিকে তোমার কি কাজ কাজ করতেছে এমজি, যেটা হচ্ছে তোমার ভর, ওজন, ওজন, রাইট। তো একবারে নিচের দিকে যেহেতু ওজনটা ক্রিয়া করতেছে, তার মানে তোমার এই যে আমাদের যে ওজনের বিপরীত দিকে একটা আসান আমরা ক্রিয়া করতেছে, তো নর্মালি আর নর্মাল এমজি, এটা হচ্ছে তোমার কি নর্মাল ওজন। কিন্তু যখন তুমি সামনে হাঁটতেছো, যে হাঁটার জন্য যে তোমার বলটা প্রয়োগ করছো তুমি মাটির মধ্যে, এই বলের একটা উপাংশ কি করতেছে সামনের দিকে সোজা হিসেবে ক্রিয়া করতেছে, যার কারণে তুমি সামনে যেতেছো, আর একটা উপাংশ কি করতেছে ওজনের বিপরীত দিকে ক্রিয়া করতেছে, আর বিপরীত দিকে কি করতে হয়, মাইনাস করতে হয়। তার মানে তোমার এখন যে ওজনটা হইছে আর ডব্লু ইনভার্স, এখন কিন্তু আর এটা ডব্লু আগে ছিল, পরে যখন হাঁটতেছে তখন কিন্তু আর ডব্লু নাই, তখন এটা মিললে যেহেতু বিপরীত দিকে, তার মানে এটা থেকে এটা মাইনাস হবে। তাই এখন ডব্লু ইনভার্স কত, ডব্লু মাইনাস কি আর সাইন আলফা ইকুয়াল টু কি তোমার এমজি মাইনাস আর সাইন আলফা, এটা হচ্ছে কি ডব্লু প্রাইম, এটা হচ্ছে তোমার কি মেন ওজন, নর্মাল ওজন। মানে তুমি শুধুমাত্র যদি দাঁড়ায় থাকো তখন যে ওজনটা সেটা হচ্ছে তোমার এমজি, আর এটা কি তোমার আপাত ওজন। এখন দেখো আপাত ওজনটা কি তোমার, নর্মাল ওজন থেকে আর সাইন আলফাটা বাদ দিতে হবে। তার মানে ধরো তোমার নর্মাল ওজন হচ্ছে তোমার 100 নিউটন, এখান থেকে তোমার ওদের 20 নিউটন বাদ দিলা, তখন 80 নিউটন। তার মানে তুমি চিন্তা করো যখন তুমি হাঁটো তখন তোমার মেন ওজন থেকে কিন্তু অ্যাকচুয়াল ওজনটা তোমার কমে যায়, নিশ্চয় বুঝছো, তখন কিন্তু তোমার ওজনটা কমে যায়, আপাত ওজনটা তখন কি হয় তোমার এই আর সাইন আলফার পরিমাণ কমে যায়। তার মানে তোমার কিন্তু নিজেকে অনেক লাইট মনে হয়, নিশ্চয় বুঝছো, তুমি যত নিচের দিকে বল প্রয়োগ করবে তত হাঁটবা, তত কিন্তু নিজেকে তোমার লাইট মনে হবে বা হালকা মনে হবে। নিশ্চয় বুঝছো, কেন বুঝতে পারছো, কারণ কি তোমার ওজনটা কমে যেতেছে। ক্লিয়ার এতটুকু। এতটুকু ক্লিয়ার তোমার।
একবারে ইজি। তোমার বাস্তব জীবনে কেমনে প্রয়োগ করতেছি, আমরা যখন হাঁটি, ধরো আমরা ফুট কিন্তু একবারে সোজা প্রয়োগ করি না মাটির মধ্যে, আমরা ধরো আলফা গুণে মাটির সাথে আলফা গুণে আমরা হেলায় বলটা প্রয়োগ করলাম বা মাটির মধ্যে আমরা ফোর্সটা দিলাম। যখন আমরা ফোর্স দিছি মাটির মধ্যে, সমান আর বিপরীত ক্রিয়াটা হবে, এই যে বিপরীত ক্রিয়া হলো সেটা হচ্ছে আর। নিশ্চয় বুঝতে পারছো, এই যে বিপরীত ক্রিয়া হলো। এখন আরটা কি, মাটির সাথে ধরো আমরা আলফা কোণের ক্রিয়া করলাম। এখন আলফা কোণে যখন ক্রিয়া করে আরটা ভাঙে কি করবে একদিকে, আর কজ আলফা সোজা বরাবর আর আর সার লম্ব বরাবর। এখন আর কজ আলফা যেহেতু সোজা বরাবর, যেদিকে তুমি হাঁটতে যেতেছো, তার মানে এ আসলে কি তোমার সামনে যাওয়ার জন্য দায়ী। আর ও আসলে কি কাজটা করতেছে, ও কাজটা করতেছে কি তোমার মেন ওজন দেখা এতটুকু ওজন কমাই দিতেছে, যার কারণে তোমার কি নর্মাল ওজন থেকে নর্মাল দাঁড়া থাকলে যে পরিমাণ ওজন তোমার ফিল হইতো তার থেকে তোমার কম ওজন ফিল হইব, মানে নিজেকে আরো হালকা মনে হইব যখন তোমরা হাঁটবা। ক্লিয়ার একবার? এখন ক্লিয়ার? এখন বুঝতে পারছো সেটা কি বলেছি, যে নর্মাল তোমার ওজন হতো এমজি, এখন যেহেতু বিপরীত দিকে একটা আর সাইন আলফা আছে, এখন আর এমজি থাকবে না, এমজি থেকে আরো আর সাইন আলফাটা বাদ যাবে। নিচে বুঝতে পারছো, এটা হচ্ছে ভেক্টরের জিনিস, এসএসসি লেভেলের জিনিস, যে তোমার বিপরীত দিকে যখন দুইটা বল থাকে একই বিন্দুর উপর তখন ক্রিয়া করে, বিপরীত দিকে দুইটা বল, তখন একটা দিকে আরেকটা কি করতে হয়, মাইনাস করতে হয়। নিচে বুঝছো, তখন এমজি থেকে আর সাইন আলফাটা মাইনাস করছি, যেহেতু আর সাইন আলফাটা ভূমি থেকে একবার খাড়া উপরের দিকে আর এমজিটা খাড়া নিচের দিকে, এমজি কিন্তু অলওয়েজ খাড়া নিচের দিকে। বুঝতে পারছো? এতটুকু কোনো ঝামেলা আছে? জানো তো এতটুকু বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে বাস্তব জীবনে একটা প্রয়োগ হলো, আর অনেক প্রয়োগ আছে। আরেকটা প্রয়োগ হচ্ছে তোমার যারা নদী অঞ্চলে আছো ক্লাসের মধ্যে, তারাও দেখতে থাকবে জিনিসটা। ধরো এটা নদী, এটা তুই নদীর মধ্যে একটা নৌকা, আমরা টুটির উপর দেখে উপরে আপার ভিউটা দেখতেছি, এই নৌকা তো তোমার বইটা সামনে যাবে, মাঝে মাঝে দেখবা বইটা থাকে না, থাকে হচ্ছে এই জায়গা থেকে রশি বেঁধে এই তীর বরাবর একজন দাঁড়ায় থাকে, সে কি করে নৌকাটা টাইনে নিয়ে যায়। এটা সম্ভবত অনেকে দেখছো, সে নৌকাটা কি করে টাইনে নিয়ে যায়, খাইনে বুঝতে পারছো? আর নৌকাটা তো এদিকে যাবে, মুভ করবে। এখন তুমি চিন্তা করো, ও যেহেতু টানতেছে, সে ধরো এই যে নৌকার যে গতিপথ, এই গতিপথের সাথে আলফা কোণে টানতেছে, অথবা থিটা কোণে টানতেছে, আলফা থিটা তুমি যেটা মনে করো। তো ও তো একটা বলে টানতেছে, ধরো ও এফ বলে টানতেছে, যদি এফ বলে একটা কোণে টানতেছে, তার মানে এই কোণটা এই বলটাকে ভাঙা যাবে। একটা ভাঙালে ধরো একবার এই বরাবর, নৌকা যেদিকে যাইতে যাইতেছে ওই বরাবর, যেটা কি হবে তোমার যার সাথে কোণ দেওয়া আছে সে কি হবে কস, আর যার সাথে কোণ দেওয়া না সে কি হবে সাইন, তার একই হবে তোমার এফ কস থিটা। কাহিনী বুঝতে পারছো? আর ওর লম্ব বরাবর একটা কি হবে তোমার এফ সাইন থিটা। এখন তুমি চিন্তা করো, একজন যদি রশিদে টানে, তাহলে নৌকাটা কি হবে, সামনে যাবে। আবার যেহেতু এদিক থেকে তোমার টানতেছে, বাম দিকে তীরে এই দিক থেকে টানতেছে, তার মানে এই নৌকাটা কি হবে, তীর বরাবর যেতে থাকবে। কেন যেতে থাকবে? কারণ কি, ওই যে বলে টানতেছে, ই বলের একটা অংশ সোজা আছে আর একটা অংশ তীর বরাবর আছে, এই সোজা উপংশের জন্য সে সামনে যাবে, আর এই তীর বরাবর উপংশের জন্য সে কি করবে, তীর বরাবর যেতে থাকবে। ক্লিয়ার এতটুকু? একটা নদী একটা নৌকার জন্য আমরা এটা হচ্ছে নৌকার ঘন্টা না। তা আমরা যদি নর্মালি চিন্তা করি, একটা নৌকারে যদি তুমি এবার রশি বেঁধে তুমি এবার টানো, তাহলে কি হবে, তোমার অবশ্যই নৌকাটা সামনে যাবে। আবার যেহেতু ইতির থেকে টানতাছি, তার মানে কি অবশ্যই ইতির বরাবর নৌকাটা চলে যাবে। কেন যাবে? তুমি সূর্যের সামনে যেহেতু যাবে, তার মানে সামনে বড় একটা বল লাগবে, আর উপরে যেহেতু মানে তোমার এই তীর বরাবর যেহেতু যাবে, তার মানে তীর বরাবর একটা বল লাগবে। এই বলটা আসতেছে কেমনে, এই সিম্পল বল থেকে এই বাকি দুটা বল আসতেছে। তো এই বলটা নাই, এই বলটা না হয়ে কি হচ্ছে, এই দুইটা বলে ভাগ হয়ে যেতেছে। তো একটা বল হচ্ছে এফ কস থিটা, আর একটা বল কি এফ সাইন থিটা। নিশ্চয় বুঝতে পারছো, তাদের মান কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে। যেহেতু একটা বল এফ কস থিটা এই বরাবর, একবার নদীর সোজা বরাবর, তার মানে নৌকাটা এই বলের জন্য নৌকাটা এই বরাবর যাবে। আরেকটা বল যেহেতু তোমার উপর বরাবর, তার মানে নৌকাটা কি করবে, এই বরাবর যাবে, তখন নৌকাটা সামনেও যাবে, এই বরাবর যাবে, এই বরাবর নৌকাটা যাবে আর কি। এতটুকু ক্লিয়ার? এখন এই যে আমাদের যে জিনিসটা তোমাদের কাজে লাগে, এই জিনিসটা খ নম্বরের প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমি টানলাম নৌকাটা, এই নৌকা যদি চিন্তা করো, তোমার রশির দৈর্ঘ্যটা যদি অনেক বড় হয়, এখন ধরো রশির দৈর্ঘ্য এত আছে, রশির দৈর্ঘ্যটা যদি অনেক বড় হয়, তাহলে কোন জায়গায় যাবে, আগে আগে ছোট নিয়ে আলোচনা করি। ধরো নৌকা যে রশিটা টানতেছে আমি, ওই রশিটার দৈর্ঘ্য হচ্ছে ছোট, তারপরে অবশ্যই এত টানা যাবে না, তখন কি হবে, এই যে রশিটা এরকম হলো, তখন আমি এন থেকে টানতেছি আর কি। যদি রশিটা ছোট হয় তাহলে কি আপনার কাছ থেকে টানতে হবে, আর যদি রশি বড় হয় তখন কই থেকে টানতে পারবো আমরা,
সাপোজ রশি বড়, তখন কিন্তু আমরা এতটুকু থেকে নিতে পারবো, তখন আমরা এই বিন্দু থেকে সুন্দর করে সামনে টানতে পারবো। তো এই 3 সময় কাহিনীটা কি হতে পারে? এই সময় তো থিটা করে আসলো, ধর এই সময় হচ্ছে তোমার থিটা প্রাইম, এই সময় থিটা 1 ধরো, আর এই সময় হচ্ছে তোমার থিটা 2। হিসেবে বুঝতে পারছো? তার মানে নৌকার যদি তোমার রশির পরিমাণ কম হয় অথবা রশির পরিমাণ যদি বেশি হয়, মানে রশির দৈর্ঘ্য যদি বড় অথবা ছোট হয়, তখন কোন জিনিসটা পরিবর্তন হইতেছে? রশির দৈর্ঘ্য কি কোন জায়গায় লাগছে? এই যে এফ কস থিটা, এফ সাইন থিটা, তো এফ বলটা কে প্রয়োগ করতেছে? ওই তীরের মধ্যে যে দাঁড়ায় আছে সে প্রয়োগ করতেছে, তার মানে তার উপর ডিপেন্ডেন্ট। তো এফটা নিয়ে তো আলোচনা নাই, তার মানে কি আছে? কস থিটার কস থিটার আছে আলোচনা। তার মানে তুমি দেখো যখন রশি দৈর্ঘ্যটা চেঞ্জ করতেছো, তখন কি পরিবর্তন হইতেছে? এফ তো পরিবর্তন হইতেছে না, কি হইতেছে পরিবর্তন? হইতেছে থিটার মানটা। যখন তুমি রশি দৈর্ঘ্য ছোট হইতেছে, তখন থিটার মানটা কি করতেছে? বাড়িয়ে যেতেছে। দেখো থিটার মানটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আগে ছিল এতটুকু, এখন হয়ে গেছে এতটুকু। আর যখন রশি দৈর্ঘ্য বাড়তেছে, তখন কি হইতেছে? তোমার থিটার মানটা কমে যেতেছে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? তার মানে আমরা কি লিখতে পারি? যখন তোমার রশি দৈর্ঘ্য রশির দৈর্ঘ্য যদি বাড়ে, তার মানে কি হচ্ছে? তোমার থিটা মানটা কমতেছে। আর সেম যদি আমি কি সেম কি যদি রশির দৈর্ঘ্যটা কি হয়? কমে, তার মানে কি থিটা মানটা বাড়তেছে। সে আমরা চিত্র থেকে জাস্ট দেখলাম, আমরা তো কোনো কাহিনী জানলাম না, চিত্র থেকে দেখলাম যখন আমরা রশির দৈর্ঘ্যটা কমতেছে, থিটা মানটা বাড়তেছে, যখন রশির দৈর্ঘ্যটা বাড়তেছে, তখন থিটা মানটা কমতেছে। তো এটা আলটিমেট ইফেক্টটা কি রাখতেছে? তুমি চিন্তা করো, থিটার মান যদি কম হয়, কস থিটার মান কি বেশি না কম? তুমি একটু চিন্তা করো, কস 30 এর মান কত? কস 30 এর মান কত তোমার? √3/2 হিসেবে হচ্ছে। আর কস 60 এর মান কত? হাফ। কস 90 এর মান কত? 0। কস 0 এর মান কত? 1। তুমি চিন্তা করো, কস এর মান যত বাড়তেছে, কস থিটার মান তত কমতেছে। সরি, থিটার মান যত বাড়তেছে, কস থিটার মান তত কমতেছে। থিটার মান যখন 0 হইছে, কস থিটার মান 1 সর্বোচ্চ। থিটার মান যখন 30 ডিগ্রি, কস থিটার মান 1 জায়গাটা কমে গেছে, 0.86 হয়ে গেছে। এটা কিন্তু 0.86 হিসাব হচ্ছে। তার মানে দেখো, থিটার মান যখন বাড়তেছে, কস থিটার মান কিন্তু কমতেছে, হিসাব হচ্ছে। তারপর কোণের মান বাড়লে কস থিটার মান কমে। তাহলে কস থিটার আমার দরকার কি? এই জায়গায় দেখো, কোণের মান যদি বাড়ে, কোণের মান যদি বাড়ে, কস থিটার মান কমে। কোণের মান বাড়লে কস থিটার মান কমে। কোণের মান কমলে কস থিটার মান কি করে? বাড়ে। এখন এটা মেন ইকুয়েশনে কি ইফেক্ট রাখতেছে? এই যে এফ কস থিটা, এফ তার পরিবর্তন হইতেছে না, ওটা কি করতেছে? যেটা আনতেছে তার উপর ডিপেন্ডেন্ট। যখন আমরা কোণের মানটা বাড়াই যাচ্ছি, কমাই যাচ্ছি, তখন কি হচ্ছে? থিটার মানটা কমতেছে। তখন আমরা কি কস থিটার মানটা বাড়তেছে, তার মানে এফ কস থিটার মানও কি করতেছে? বাড়তেছে। কারণ এফ এর মান তো ফিক্সড। তারপরে কস থিটা বাড়লে কি করতেছে? এফ কস থিটা বাড়তেছে। আর এফ কস থিটা কি তোমার এই নৌকাটা সোজা বরাবর যাওয়ার জন্য দায়ী না? তার মানে নৌকাটা স্পিডে সোজা বরাবর যাবে, তার মানে কারোর নৌকাটি তার মানে নৌকাটা সামনের দিকে দ্রুত যাবে। কারণ কি সামনের দিকে বরাবর যে যাওয়ার জন্য যে বলটা, সেটা কি এফ কস থিটা না? তার মানে যদি আমার থিটা মানটা কমে বা সুতার দৈর্ঘ্যটা যদি বাড়ে, তার মানে কস থিটা মানটা বাড়ে যাবে। তার মানে সুতার দৈর্ঘ্যটা বাড়লে কস থিটা মানটা বাড়বে। থিটা মানটা কমবে কিন্তু কস থিটা মানটা বাড়বে, কারণ কি? থিটা মান যত কমে, কস থিটা মান তত বাড়ে। থিটা মান যত বাড়ে, কস থিটা মান তত বাড়ে। তার মানে কস থিটা মান তত কমবে, নৌকাটি ধীরে যাবে। কোন দিকে ধীরে যাবে? সামনের দিকে ধীরে যাবে। এবার সামনে যাওয়ার জন্য যে বলটা দেয়, সেটা তোমার কথাটা। সিমিলারলি এফ সাইন থিটা, যেটা পারে যাওয়ার জন্য যে বলটা, তার মানে আবার কি কমবে? কারণ কি সাইন থিটা মানে ক্ষেত্রে কিন্তু উল্টা এবার কথাটা। থিটা মান যত বাড়ে, সাইন থিটা মান তত বাড়ে। থিটা মান যত কমে, সাইন থিটা মান তত কমে। ক্লিয়ার? তার মানে আমরা যদি বড় বেশি বেশি দৈর্ঘ্যের যদি দড়ি ইউজ করি, তখন কি হবে? থিটা মানটা কমবে, কস থিটা মান আবার বাড়বে। নৌকাটা ইজিলি পারাপার করতে হবে। কারণ কি আমি যখন টানতেছি, তখন কিন্তু আমরা সোজা যাওয়ার জন্য টানতেছি, আমরা কিন্তু পারে বরাবর যাওয়ার জন্য টানতেছি না। নিশ্চয় বুঝছো? সেটা কিন্তু আমাদের আরো নেগেটিভ জিনিস। কাহিনী বুঝছো? সেটা কিন্তু আমার নেগেটিভ জিনিস। তার মানে ওটা আমাদের কমাতে হবে, আর এটা আমাদের বাড়াতে হবে। তো এটা বাড়ানোর ওয়ে কি? সুতো দৈর্ঘ্যটা বড় করবো। সুতো দৈর্ঘ্যটা বড় হলে কি হবে? থিটা মানটা কমাইতে হবে, থিটা মানটা কম হয়ে যাবে, কস থিটা মানটা বাড়াইতে হবে। অথবা আবার কি বলতে পারো, তোমার যদি সেম ধরো, আমি বললাম যে আমার হচ্ছে 100 নিউটন বল হলে সামনের দিকে যাবে। তো 100 নিউটন বলের জন্য তুমি ধরো কস থিটা মান একটা বসেলা, ধর কস থিটা মান আসলো 2। তার মানে এই যে আমাদের আরো 85 নিউটন বল প্রয়োগ করতে হবে। নিশ্চয় বুঝছো? এখন তুমি যদি রশি দৈর্ঘ্যটা বাড়ায় দাও, নিশ্চয় বুঝছো? রশির দৈর্ঘ্য যদি বাড়ায় দাও, তো কস থিটা মান 2 না হয়ে গেল 4।
তখন কিন্তু আর 100 নিউটন হওয়ার জন্য 50 নিউটন বল দরকার নাই, তখন কত দরকার 25 দরকার, কারণ 4 25 100। কাহিনী বুঝছো, কসের মান তখন দরকার কি 25। তারপরে দেখো কসের মান যখন ফার্স্ট টাইম কি করছো, ধরো 50 নিউটন বল প্রয়োগ করছো, আর কসের মান তো তোমার মাইনাস 1 থেকে 1 পর্যন্ত না, ধরো তোমার কসের মান হচ্ছে তোমার হাফ হইলো, লেটস সে হাফ, তখন কত বল পাইম আমরা 25 নিউটন এফ কসেটা। আর যখন আমরা কসের তেটার মানটা কমাই দিব, কসের মানে বাইরে যাবো, তখন ধরো বাইরে হয়ে গেছে 1, তখন আমরা 25 নিউটন বল পাওয়ার জন্য আমাদের কত বল প্রয়োগ করতে হবে 25 নিউটন, 25, তখন কত হয়েছে 25। তো দুই সময় কিন্তু একই বল প্রয়োগ হয়েছে, এক সময় আমার যে ওই তীরের মধ্যে যে ছিল তার কিন্তু কষ্টটা কম হয়েছে, কারণ কি তার 25 নিউটন বল প্রয়োগ করলে হয়ে গেছে 25, আর তার জন্য কিন্তু হয়েছে 50 নিউটন বল প্রয়োগ করতেছে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার? এটা তো বাস্তব জীবনে প্রয়োগ দিতে হবে আর কি। এখন হচ্ছে 3 নাম্বারটায়। 3 নাম্বারটা ক্ষেত্রে কি হতে পারে তোমার, পাখি উড়ে না, পাখিও কিন্তু সেম ভাবে উড়ে। ধর এটা পাখি, তোর পাখি উঠতেছে, পাখি আসলে কি হয়, পাখি করে ডানাটা কি করে দুই দিকে এবার ঝাপট দেয়, দুই দিকে এবার ঝাপট দেয়, যখন দুই দিকে ঝাপট দেয়, এদিকে দুই দিকে ঝাপট দিল একটা পাখি, এদিকে দুই দিকে ঝাপট দিল, এদিকে একটা বল প্রয়োগ করলো, এদিকে একটা বল প্রয়োগ করলো, F1 F2। বাতাসে যেহেতু একটা বল প্রয়োগ করবে, বাতাস কি করবে বিপরীত দিকে সমান আর বিপরীত বল প্রয়োগ করবে, নিউটনের তৃতীয় সূত্র। কারণ বাতাসে কি করবে এদিক বরাবর F1 আর এদিক বরাবর F2 বল প্রয়োগ করবে, তখন কি হবে তাদের একটা কোণে বল প্রয়োগ করবে, তখন এই কোণে বল প্রয়োগ করার জন্য তাদের যে লব্ধি বলটা সেটা কি করবে এদিকে ক্রিয়া করবে, এটা তোমার F1 প্লাস F2, বুঝতে পারছো? তাদের মান কি F1 প্লাস F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা, cos থিটা কতটুক ওটুক। এটা হচ্ছে পাখি এমনি ওরা, বুঝতে পারছো? পাখি এদিকে একটা বল প্রয়োগ দেয়, এদিকে একটা বল প্রয়োগ দেয়, তাদের লব্ধি এ বরাবর হয় আর তারা উঠতে পারে। ক্লিয়ার এতটুকু? এটা একবার ইজি লব্ধি লব্ধি জিনিস এই। আচ্ছা আরেকটা তোমার আছে, আচ্ছা এটা আমি সাইডে রাখলাম। আচ্ছা আরো বাস্তব জীবনের কয়টা প্রয়োগ আছে, সেটা হচ্ছে যারা ক্রিকেট খেলছো কোনোদিন, অথবা প্রফেশনাল ক্রিকেট অথবা যে কোনো ক্রিকেট মাঠে যখন গেছো, তখন দেখবো রুলার আছে, অথবা এত দেখছো তোমরা টিভিতে দেখছো যে রুলার থাকে, রুলার গুলোর কাজ কি থাকে, রুলার গুলো কি করে মাঠগুলো সমান করে, রাইট? অনেক বড় বড় রুলার অথবা তোমার রাস্তার মধ্যে দেখতে পারো রুলার গুলো, আর তোমার ক্রিকেট মাঠের মধ্যে যেগুলো আর কি হাত দিয়ে আর কি রুলার গুলো চালানো হয়, ধরে এরকম একটা রুলার। ধরো এটা একটা রোলার, একটা এটা বলা হয়, আচ্ছা এটা একটা রোলার, এটা একটা রোলার, এটাকে বলা হয় লন রোলার। এখন একটা রোলার তুমি দুইভাবে চালাতে পারো, কেমনে? এই রোলারটাকে ঠেললা অথবা কি টাইনে আর কি, নিশ্চয় বুঝছো? ধরো এটা একটা রোলার, তো তুমি এটা রোলারটাকে দুইভাবে চালাতে পারো, কেমনে? একটা কি এবার ঠেলতে পারো, এবার ঠেলে সামনের দিকে নিতে পারো, অথবা কি করতে পারো এভাবে থেকে এই পিছনের দিকে টানতে পারো, নিশ্চয় বুঝছো? তাই রোলারকে কি করতে পারো, হয় ঠেলতে পারো নাহলে টানতে পারো, দুটো জিনিস করতে পারো। ঠেলে কোন সময়, তুমি যখন এদিকে বল প্রয়োগ করবে, রোলারের দিকে যখন বল প্রয়োগ করবা, তার মানে কি যখন এদিকে বল প্রয়োগ করবা, যখন তুমি রোলার দিকে বল প্রয়োগ করবা সেটা কি তোমার ঠেলা, রাইট? তুমি যখন এদিকে বল প্রয়োগ করবা মানে এদিকে যখন প্রয়োগ করবা সেটা হচ্ছে ঠেলা, আর টানা কোনটা, তুমি যখন পিছনে রেখা এদিকে টানবা আর কি, নিশ্চয় বুঝতে পারছো? তখন এটা যে বলটা প্রয়োগ করতেছে এটা হচ্ছে তোমার টানা। তা লন রোলার তুমি দুইভাবে, কিন্তু রোলারটা রুলিংটা কিন্তু দুইভাবে হবে, তুমি ঠেলতে পারো টানতে পারো, যখন ঠেলবা এটা কি তোমার ঠেলা, এটা কি তোমার টানা। ধরো তুমি সেম বলে টানলা, সেম বলে ঠেললা, ধরো বলটা যে বলে টানতেছ তুমি ঠেলতেছ সেটা সেম, ধরো এফ বলে, এফ বলে টানতেছ অথবা এফ বলে ঠেলতেছ। এখন কাহিনী দেখি হয়,
তুমি যখন এই বরাবর টানতেছো, ধরো তুমি ভূমির সাথে বা আনুভূমিকের সাথে তুমি সেটা করে টানতেছো আনুভূমিকের সাথে, এটা হচ্ছে তোমার এফ। আর আনুভূমিকের সাথে আনুভূমিক আমরা হরিজন্টাল লাইনের সাথে যে কোনটা সেটা হচ্ছে তোমার থিটা। সিমিলারলি এনেও কোনটা হচ্ছে তোমার থিটা, রাইট? তুমি চিন্তা করো যখন এদিকে ঠেলবে তখন সামনের দিকে যাবে, যখন এদিকে টানবে তখন কি হবে, এদিকে যাবে। তো এটা আলাদা জিনিস। এদিকে যখন এফ বরাবর ঠেলতেছো একটা থিটা কোণে, তার মানে যার সাথে কোণ তার সাথে কস নিবা, তার মানে ই বরাবর একটা বল প্রয়োগ করতেছে যেটা কি তোমার এফ কতটা, আর তার লম্বা বরাবর একটা তোমার বল প্রয়োগ হবে সেটা কি এফ সাইন থিটা। ই বরাবর একটা বল প্রয়োগ হবে সেটা কি তোমার এফ সাইন থিটা। ক্লিয়ার এতটুকু? তারপরে এফ কস থিটা আর এফ সাইন থিটা বরাবর দুইটা বল ভাগ হয়ে গেল। আর এই বলটা কিন্তু আর নাই, এই বলটা ভাগে কি হয়েছে, এফ কস থিটা হয়েছে আর এফ সাইন থিটা হয়েছে। আর এই বরাবর তো সে রোলারের নিচের দিকে একটা এমজি বল থাকবে, এটা তো অলওয়েজ তুমি ঠেলো টানো অলওয়েজ নিচে এমজি থাকবে, নিচে কি থাকবে অলওয়েজ এমজি থাকবে। এটা রোলারের নিচে সপর। পাখিটা সেই পাখি হচ্ছে আমি মানে আমি ড্রয়িং এ অনেক কাঁচা আর কি। তো আমাদের ভার্সিটিতে যখন ড্রয়িং হয় মেকানিক্যাল ড্রয়িং, তখন কিন্তু সেই জায়গায় আমাদের নাম্বার অনেক কম পাই। আমি ড্রয়িং এ ছোটবেলা থেকে কাছে আর কি। তো শুধুমাত্র পাখিটা দেখো মানে কনসেপ্টটা বুঝো, পাখি দেখার দরকার নেই এত। পাখি যে এটা ধরে নাও, এটা পাখি একটা। তোমার ফিজিক্সের ক্ষেত্রে অঙ্ক করতে হলে মুরগিকে গোলাকার ধরতে হয়, তো এটা তো পাখি মোটামুটি হয়েছে। সোশ্যাল ইস্যু না, তুমি পাখিটা বুঝো আর হচ্ছে তোমার অঙ্কটা বুঝতে পেরেছি, কনসেপ্টটা বুঝতে পেরেছি। তো এটা দিকে যাওয়া রুলার তো দেখছো জীবনে, মানে তোমার হচ্ছে ক্রিকেটে দেখো, ক্রিকেট খেলা দেখলে যারা দেখবো খেলা দেখো তারাও দেখতে পারবে যে মাঠের মধ্যে মাঠটাকে পিচের উপরে এরকম রোলার নিয়ে টানা হয়, মাঝে মাঝে টানা হয়, মাঝে মাঝে ঠেলা হয়, বুঝতে পারছো? তো টানা ঠেলা নিয়ে এই যে আমাদের আলোচনা আছে, টানলে কি হয় ঠেললে কি হয়। এখন তুমি চিন্তা করো যখন টানলা তখন এদিকে এমজি প্রয়োগ করলো। এখন সিমিলারলি যখন হাঁটছো না তখন যে কনসেপ্টটা কাজে লাগাইছি, সেম কনসেপ্টটা এই যে আমাদের কাজে লাগাবে। কেমনে? যখন তুমি যেটা ঠেলতেছো তার মানে এফ কনসেপ্টটা যাইতেছে, তুমি তো এদিকে বললে গতিশীল করবা, তখন এদিকে গতিশীল করার জন্য বলটা প্রয়োগ করছো রুলার বরাবর, তখন এফ কনসেপ্টটা যেটা সামনের দিকে যাইতেছে সেটা কি তোমার রুলারটাকে সামনে দেওয়ার জন্য দায়ী, রাইট? আর এই যে এফ সাইন যেটা সেই কি করতেছে, আর এদিকে আরো বল প্রয়োগ করতেছে। ধরো রুলারের আগে ওজন ছিল এমজি, নর্মাল ওজন ছিল এমজি, এখন ওজনটা কত হবে, আপাতত ওজনটা কত হবে? আচ্ছা এখন ওজনটা কি হবে, আপাতত ওজনটা? নর্মাল ওজন কত ছিল, নর্মাল ওজন কত ছিল, ডব্লিউ ইকুয়ালস টু এমজি। এটা ওর কাটতেও এমজি কাটছে। যখন আমরা ঠেলতেছি তখন কি হচ্ছে আপাতত ওজনটা ডব্লিউ প্রাইম, ডব্লিউ প্লাস না কি মাইনাস? এখন দেখো একের দিকে আর একের দিকে কি থাকলে থাকলে কি হয়, প্লাস হয়, ডব্লিউ প্লাস এমজি। এটা হচ্ছে কি আপাতত ওজন। আইডিয়া বুঝছো? তার মানে রুলারের আগে যে ওজন ছিল তার থেকে আরো ডব্লিউ পরিমাণ বাড়ছে, সরি সরি এমজিটা সরি, তার সাথে কোনটা অ্যাড হয়েছে তোমার এফ সাইন থিটা এড হয়েছে। এমজি কোনটা, এটা হচ্ছে এমজি, এমজি প্লাস এটা হচ্ছে কি তোমার ডব্লিউ। তার মানে নর্মাল যে ওজন ছিল তার এমজি, এতে আরো এফ সাইন থিটা বাড়ছে, মানে তোমার আপাতত ওজনটা আরো বাড়ে গেছে। তার মানে কি রোলারের যেহেতু ওজনটা বাড়ে গেছে তার মানে রোলারটাকে ঠেলার সময় তোমার আরো বেশি কষ্ট হইব, রাইট? কাহিনী বুঝতে পারছো? তখন কিন্তু আরো তোমার কষ্টটা বেশি হবে, কারণ কি রোলারের ওজনটা এমজি থেকে বাইরে কত হয়েছে তোমার এফ সাইন থিটা হয়েছে, আর এমজি প্লাস এফ সাইন থিটা হয়েছে, তার মানে এফ সাইন থিটার পরিমাণ আরো বাড়ে গেছে। যেহেতু বাইরে গেছে তার মানে ওজনটা বাড়লে তার আরো কষ্ট হবে বেশি। এখন আসলে যখন টানবা তখন কি হয় আসলে, তখন সিম্পলি সেম, যার সাথে কোন তার সাথে তোমার হচ্ছে তোমার কস্তাটা নিবা, তাহলে এফ কস্তাটা। আশা করি ঠেলাটা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আবার বলো, আমি আবার বুঝাই দিব। আর এই বিপরীত আমার কি হবে, এফ সাইন থিটা। এই বরাবর যেহেতু আমি টানতেছি তার মানে আমি চাইছি এই দিকে গতিশীল হোক, এই যে এফ কস্তাটা, এই এফ কথার জন্য গতিশীল হইতেছে এইদিকে। আর তার আপাতত ওজনটা কত হবে তোমার এখন, ডব্লিউ প্রাইম কি হবে, ডব্লিউ মাইনাস এমজি নাকি প্লাস এমজি? এখানে যখন একই দিকে হয়েছিল তখন প্লাস এসে, আর এখন কি বিপরীত দিকে এই হাঁটার মতো, তখন কি তোমার মাইনাস এমজি, এমজি সরি মাইনাস এমজি না সরি, আরেকবার এক ভুল করতেছি, মাইনাস কি হবে এফ সাইন থিটা। তার মানে ডব্লিউ প্রাইমটা কত হবে তোমার, ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তার মানে দেখো আপাতত ওজনটা যখন তুমি ঠেলতেছো তখন বাড়তেছে,
আর যখন টানতেছে তখন কমতেছে। যেহেতু আপাত ওজনটা কমতেছে তার মানে কি রোলারের ওজনটা কমে যেতেছে, কত কমতেছে, এফ সাইন যেটা পরিমাণ করতেছে। তার মানে যখন ঠেলটা টানতেছ তখন কিন্তু রোলারের ওজনটা আরো কম মনে হবে। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? তাহলে টানা ঠেলার মধ্যে পার্থক্য বুঝছো? তুমি দুই সময় তুমি এফ বল প্রয়োগ করছো, দুই সময় ঠেলা আমারটা সেম, তো দুই সময় কিন্তু একই বলে যেতে সামনে, কারণ সামনে যাওয়ার জন্য যে বলটা তাই সেটা হচ্ছে তোমার কি এফ কসটা এই বেলায়ও এই বেলায়ও। তার মানে তুমি ঠেলো অথবা টানো, সামনে যাওয়ার জন্য যে বলটা তাই সেটা হচ্ছে এফ কসটা অথবা এফ কসটা। তার মানে দুই জায়গাতে কিন্তু এফ সমান আর কসের থিটার মান সমান, তার মানে এফ কসটা দুই জায়গাতে সমান। কিন্তু পার্থক্যটা কি তোমার? পার্থক্যটা হলো তুমি যখন ঠেলতেছো তখন যে তোমার আপাত ওজন হইতেছে রোলারের, তখন এটা সেটাকে হইতেছে এমজি প্লাস এফ সাইন যেটা। আর যখন টানতেছো তখন তার আপাত ওজন হয়ে গেছে ডব্লিউ মাইনাস এফ সাইন যেটা। আমরা নর্মাল ওজন থেকে আর কমছে, এই যে আমাদের নর্মাল ওজন থেকে আর বাড়ছে। এটা কি এমজি হিসাবে, তাহলে নর্মাল ওজন থেকে কমছে, নর্মাল ওজন থেকে বাড়ছে। আর নর্মাল ওজন থেকে কমলে কি হবে? জিনিসটা আরো হালকা মনে হইব। নর্মাল ওজন থেকে বাড়লে কি হবে? জিনিসটা আরো ভারী মনে হইব। তার মানে যখন তুমি ঠেলবা তখন তোমার বেশি কষ্ট হইব, আর যখন তুমি টানবা তখন তোমার কষ্ট কম হবে। জিনিসটা বুঝছো? তাহলে মানুষ ঠেলে কেন? বলতে পারবা কেউ? কেউ কি বলতে পারবা যে মানুষ আসলে ঠেলে কেন? যেহেতু ঠেললে বেশি কষ্ট হয়, তাহলে ওর বলদ কেন? তো তাহলে ওর ঠেলে কেন ওরা? এবং মাঝে মাঝে পিছের সময় মানুষ ঠেলতেছে, কেন ঠেলতেছে? মাঝে মাঝে টানে, মাঝে মাঝে ঠেলে, কেন ঠেলে, মাঝে মাঝে কেন টানে? এটা কি বলতে পারবা? আচ্ছা, এই জিনিসটা কাজ কেন কেন ইউজ করে মানুষ? পিচটা সমান করার জন্য না? তো পিচের মধ্যে যদি আমি বেশি বল প্রয়োগ না করি তাহলে পিচটা কি সমান হবে? তাহলে বেশি বল প্রয়োগ করবো কোন সময়? যদি তুমি ঠেলো, কারণ বেশি ঠেললে কি হবে? নিচের দিকে আরো বেশি বল যাইতেছে, কত নর্মাল ওজন থেকেও আরো এক্সচেঞ্জের পরিমাণ বাঁচতেছে। তার মানে তুমি যদি বেশি বল প্রয়োগ করো তার মানে পিচটা সমান হবে বেশি, এই জন্য মাধ্যমে ঠেলা হয়। হিসাব হচ্ছে, কারণ তারা ইউজ করতেছে কেন? পিচটা সমান করার জন্য। তার যদি নিজের কষ্ট হিসাব করে তাহলে তো সবসময় টান বসে, তো নিজের কষ্টটা হিসাব করা যেত না, পিচটা সমান করতে হবে। তার তার কাজটা হচ্ছে পিচটা সমান করা। কাহিনী বুঝতে পারছো? এই জন্য মাঝে মাঝে ঠেলে। আর যখন একবার সমান হয়ে যায়, জাস্ট উপর দিক দিয়ে জাস্ট বেশি যদি কার্বি থাকে সেটা সমান করার জন্য সে মাঝে মাঝে জিনিসটা টানে, তার কষ্ট কম হয়, পাশাপাশি পিছিয়ে আমাদের বলটা প্রয়োগ করার পর হয়, তখন পিছিয়ে ইজিলি সোজা হয়। কাহিনী এতটুকু ক্লিয়ার? এতটুকু ঝামেলা আছে না? থাকলে সামনে এত আঁকাবো। ক্লিয়ার এতটুকু? আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। আচ্ছা, তাহলে সামনে পড়ছে না আমি। এখন যে জিনিসটা আসছে এটা তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কি লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য জিনিসটা কি? তোমার লম্বাংশ পড়ছো না? একটা ভেক্টরকে ভাঙে দুইটা ভেক্টর নির্ণয় করছো। তুমি চিন্তা করো, একটু ভালো করে দেখো। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য পড়ার আগে তোমার একটা ম্যাথ দিই। আচ্ছা, আমরা তো তোমার দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করছিলাম। এখন যদি ভেক্টর তিনটা হয়ে যায়, মানে ধরো এদিকে 5 নিউটন বল প্রয়োগ করা হইলো, এদিকে 7 নিউটন, আর এদিকে ধরো 3 নিউটন। একটু কোন হচ্ছে তোমার 30 ডিগ্রি, একটু কোন হচ্ছে তোমার 60 ডিগ্রি। এখন বলো এই তিনটা বল যা ক্রিয়া হইলো, এটা F1 F2 F3, এই তিনটা বলের লব্ধি কত আর তাদের কোণ কত? যারা যারা সূত্র জানো তারা তাদের করো। এই তিনটা বলের লব্ধি কত? বলতো তোমার তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, তো সবার তো লব্ধি নির্ণয় করা যাবে অবশ্যই। এটা নির্ণয় করো তোমরা যারা যারা আছো। তোমাদের 2 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা নির্ণয় করো এটা। দেখো তো এটা নির্ণয় করতে পারো তুমি? আমরা অলরেডি দুইটা যদি বল থাকে তাতে লব্ধি নির্ণয় করা শিখছি। এখন বল যদি তিনটা হয় তাহলে কেমন নির্ণয় করতে পারি বলো তো? রাহাত ইসলাম। আচ্ছা, তিনটা যদি বল থাকে তাহলে নির্ণয় করার প্রসিডিউরটা কি? আমাদের নির্ণয় করতে হবে কি দুইটা বল, তারপর তাদের সাথে আরেকটা। মানে কি, তুমি তো দুইটা বলের শিখছো, তুমি তো তিনটা বলের শিখছো না। তাই আগে আমি দুইটা বল নিয়ে কাজ করি, এই 3 নিউটন আর এই 5 নিউটন আর 3 নিউটন করে কাজ করি। এই 5 নিউটন আর 3 নিউটনের কাজ করি যখন করি, তাদের লব্ধি কত হবে ধরো? আর ইকুয়াল টু কি তোমার
5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু কস থিটা, রাইট? সেটা তোমার হোল পাওয়ার। তো এটা মান কত হবে? 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম হবে, তাদেরকে মান থাকবে আর তাদেরকে দিন হবে। দিক কেমন নির্ণয় করি? থিটা ইকুয়াল টু কি? আলফা ইকুয়াল টু কি? এটা হচ্ছে লব্ধি কোণ tan ইনভার্স, যার সাথে কোণ নির্ণয় করবো, কার সাথে কোণ নির্ণয় করবা? এই যে দুইটা বল আছে, এই দুইটা বলের লব্ধি নির্ণয় করবো। তোর এই বরাবর লব্ধিটা থাকবে, এই বরাবর ধরো ওর সাথে কোণ নির্ণয় করলাম, সেটা হচ্ছে আলফা। আলফা কি হবে? যার সাথে কোণ নির্ণয় করবো সে থাকবে নিচে সিঙ্গেল 3 প্লাস, আর বাকি যে থাকবে তার সাথে সাইন আলফা আর কস আলফা কস থিটা। তাহলে 5 সাইন থিটা মান কত তোমার? 30 ডিগ্রি, 30 ডিগ্রি বাই 5 কস 30 ডিগ্রি, রাইট? এতটুকু ক্লিয়ার তোমাদের? দেখো তো, তো এখান থেকে একটা মান আসবো, এখান থেকে একটা মান আসবো, এখান থেকে একটা মান আসবো। এই মানটা আসলে কি তোমার? এই যে বলটা, এই যে বলটা কি হলো? এই বলটা আসলে কি তোমার? আর আর তার মানে আমি কি বলছিলাম, যখন লব্ধি নির্ণয় করছি দুইটা ভেক্টর ছিল, ওই ভেক্টরটাকে হাঁটায়া আর একটা ভেক্টর আমি লিয়েছি, ওইটা ছিল কি লব্ধি ভেক্টর। তার মানে আগে দুইটা ভেক্টর কিন্তু আর নাই, তার মানে আগের এই ভেক্টর নাই, এই ভেক্টর কিন্তু আর নাই, রাইট? আর কোনটা নির্ণয় করছি কার সাথে? ওর সাথে, ওটুকুন যত কোনটা বেরো ওটা হচ্ছে তোমার আলফা। এখন কে কে নাই তোমার? আগে যে ভেক্টর 5 নিউটন 3টা নাই, 5 নিউটন নাই, 5 নিউটন নাই, এক সেকেন্ড, 5 নিউটন নাই, আর কি তোমার 3 নিউটন নাই। কে কে আছে তোমার? আর আছে আর আলফা আছে। এখন দেখো কি নির্ণয় করা যায়। আর আছে, আর এর মানটা আমি এদিকে নির্ণয় করতে পারবো, আর আলফা দেওয়া আছে। এখন ওটুক ছিল কি তোমার? আলফা, আর ওটুক ছিল তোমার 60 ডিগ্রি। তাহলে এখন যে দুইটা ভেক্টর পাইছি আমরা, আর আর তোমার কি 7 নিউটন, এখন তাদের মধ্যে আবার লব্ধি নির্ণয় করবো। আর এবার আমরা এমনি পাইছি, এখন যে তাদের মধ্যে যে লব্ধি রইব সেটা কি তোমার? আলটিমেটলি 3টা ভেক্টরের লব্ধি। এটা একেবারে ক্লিয়ার। তা আলটিমেটলি 3টা ভেক্টর লব্ধি ধরো আর প্রাইম হিসেব করলাম, আর প্রাইম কি হবে তোমার? ই ভেক্টর আর ই ভেক্টরের মধ্যবর্তী লব্ধি, আর স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু কি কস, কোস কত মান হবে? যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী লব্ধি নির্ণয় করব, তাদের মধ্যবর্তী কোনটা, তাদের মধ্যবর্তী কোণ কত? এটুকু আলফা আর ওটুকু কত তোমার 60। তার মানে কত? আলফা প্লাস 60, সেটার মান আসবে। সিমিলারলি আমরা এভাবে কি করতে পারি? তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। তাহলে এভাবে কি করতে পারি? আমরা 3টা ভেক্টর থাকলে 3টা ভেক্টরের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী লব্ধি নির্ণয় করতে পারি। কেমনে? প্রথমে 2টা ভেক্টরের লব্ধি নির্ণয় করব, কোণ নির্ণয় করব, তারপরে 2টা ভেক্টর মিলে কিন্তু একটা ভেক্টর হয়ে গেছে। এখন এই ভেক্টর আর বাকি যে 3 নাম্বার ভেক্টর ছিল, সেই ভেক্টরের মধ্যবর্তী লব্ধি আর হচ্ছে কোণ নির্ণয় করব, তাহলে 3টা ভেক্টর হয়ে যাবে। তাহলে দেখো কত কষ্ট করা লাগতেছে 3টা ভেক্টর লব্ধি নির্ণয় করার জন্য। তাহলে চিন্তা করো, যখন আমার 4টা ভেক্টর দেওয়া থাকবে তখন লব্ধি কেমন নির্ণয় করবো, 5টা ভেক্টর যখন দেওয়া থাকবে তখন লব্ধি কেমন নির্ণয় করবো। দুইটা তো একবার ইজি, দুইটা তো এমনি ইস্যুতে দিয়ে করা যায়। যখন 4টা 5টা থাকবো তখন কেমন করতে পারবা বলো তো? তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে পুরো। 3টা করতে করতে কিন্তু অবস্থা খারাপ। তোমার দুইবার সূত্রগুলো পরিপূরক করতে হয়েছে, দুইবার কোণ অ্যাড করতে হয়েছে, আবার অনেক কিছু কাহিনী করতে হয়েছে। দুইবারের ক্ষেত্রে তোমার এত কাহিনী হয়েছে, তোমার যদি 3বার করতে বলে অবস্থা আরো শেষ হয়ে যাবে। কাহিনী বুঝতে পারছো? তখন এই 3টা 4টা 5টা ভেক্টর যখন থাকবো, অথবা তার থেকে আরো বেশি যখন ভেক্টর থাকবো, তখন তাদের লব্ধি একবার ইজি নির্ণয় করা যায়। কোন উপপাদ্যের সাহায্যে? লম্বক উপপাদ্যের সাহায্যে। অনেক ইজি একটা উপপাদ্য, অনেক ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। নিশ্চয় বুঝতে পারছো? এই উপপাদ্যটা যা একটু ধারণা দেয়। এই উপপাদ্য নিয়ে ব্যাথ করাবো আগামী ক্লাসে। আগামী ক্লাসে শুরুতে ব্যাথ করাবো, আজকে জাস্ট উপপাদ্য নিয়ে ধারণা দিই। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য বোঝার আগে লম্বাংশটা কেমনে আসছে এটা একটু বুঝাই দিই আর কি। আর লম্বাংশটা থেকে কেমনে লম্বাংশ উপপাদ্যটা আসে। লম্বাংশটা কি ছিল তোমার? একটা ভেক্টর যদি থাকে, আর ভেক্টর, এই ভেক্টরটাকে ভাঙে আমরা দুইটা উপাংশে ভাগ করব, যে উপাংশগুলো পরস্পরের লম্ব। তো এই ভেক্টরটাকে ভাঙে আমি এই যে একটা ভেক্টর নিয়ে আসলাম পি ভেক্টর, এই যে একটা ভেক্টর নিয়ে আসলাম কিউ ভেক্টর। পি আর কিউ এর মান কত? পি এর মান কত তোমার? যে ভেক্টরটাকে ভাঙতেছি সেই ভেক্টরের আর কস আলফা, আলফা কোনটা? যে ভেক্টর মধ্যবর্তী কোণ দেওয়া আছে। আর তোমার কিউ ভেক্টরের মান কত? আর সাইন আলফা। এটা হচ্ছে পি আর কিউ। যেহেতু আর কে ভাঙে আমরা পি আর কিউ পাইছি, তার মানে পি আর কিউ কে অ্যাড করে আমরা আর পাইবো। একবারে ক্লিয়ার। আর কে ভাঙে যদি আমরা পি আর কিউ পাইছি, তাহলে পি আর কিউ কে যদি আমরা অ্যাড করি তাহলে আর পাইবো। যেহেতু পি আর কিউ তোমার লম্বা বরাবর আছে, আর লম্বা বরাবর তোমার যদি একটা ভেক্টর থাকে, তাদের লব্ধি কেমন নির্ণয় করবো? জাস্ট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। দেখো তাদের মধ্যবর্তী কোণ কত?
90 ডিগ্রি। তাদের লব্ধি কত হবে তুমি আর ইকুয়াল কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি 2 পি কিউ কস 90 ডিগ্রি, তাদের মধ্যে কোন আর কস 90 এর মান কত তোমার 0, তার মানে আলটিমেট টার্মটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তারপর থাকে শুধুমাত্র কি রাইট, তার মানে আর ইকুয়াল কি তোমার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রাইট। এখন তুমি চিন্তা করো যেহেতু আর কে ভাঙে আমরা পি আর কিউ আইছি, তাহলে পি আর কিউ কে অ্যাড করে আমরা আর পাইবো, তাহলে পি আর কিউ এর যদি তুমি যে ভেক্টরের লব্ধি সূত্র ইউজ করো তাহলে আর পাওয়ার কথা, যদি পাও তার মানে আমার লব্ধি এই ভেক্টরের উপঅংশটা তোমার ঠিক আছে, লব ঠিক আছে তোমার। এখন আমি দেখি পি আর কিউ কে অ্যাড করে কি আর পাওয়া যায় নাকি, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে তোমার কিউ, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তার মানে কোন সূত্র ইউজ করবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন দেখো পি স্কয়ার পি এর জায়গায় আমি বসাবো ইমানটা, আর কিউ এর জায়গায় ইমানটা বসাবো, দেখি আর এর মানটা আসে কিনা, দি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু আর হয়নি কিনা, যদি হয় তার মানে আমার লম্ব অংশটা ঠিক আছে, আর যদি না হয় তারপরে লম্ব অংশটা ঠিক নাই। পি এর মান কত, পি এর মান যেহেতু তোমার আর আর আছে আর কত আছে আর কত আলফা, আর কত আলফা বসলাম স্কয়ার প্লাস কিউ এর মান কত আর সাইন আলফা স্কয়ার, এটা কি আসলে তোমার আর স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস কি আর স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখান থেকে তুমি কি কমন নেওয়া যায় আর স্কয়ার কমন নেওয়া যায়, যদি আর স্কয়ার কমন নাও তাহলে কি আসে তোমার কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল কত 1, তার মানে কি থাকে শুধু আর স্কয়ার রুট ওভার আর স্কয়ার ইকুয়াল টু কি তোমার পাইছো জিনিসটা। আর কে ভাঙে আমরা পি কস আলফা আর কস আলফা আর সাইন আলফা যা নিছিলাম আমরা তাদেরকে অ্যাড করলে কি হয় আবার আরে আসে, হ্যাঁ বুঝতে পারছো, তার মানে আমার লম্বস বুঝতে ঠিক আছে। তার মানে তুমি চিন্তা করো যখন একাধিক ভেক্টর হয় মানে তিন চারটা ভেক্টর হয়, সবার যদি আমি এক্স অক্ষ বরাবর যদি আমি ধরে নিলাম এটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লম্ব অংশ, আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর লম্ব অংশ। কেন এক্স অক্ষ বরাবর কেন ওয়াই অক্ষ বরাবর নিলাম একটু ভালো চিন্তা করো। আমি কি বলছিলাম লম্ব অংশগুলো একটা ধর্ম ছিল, ধর্মগুলো কি তারা পরস্পরের লম্ব হবে, আমি এক্স অক্ষ বরাবর নিছি ওরে আর ওয়াই অক্ষ বরাবর ওরে নিছি, কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর ও এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরের লম্ব, এই জন্য ওরে যদি আমি এক্স অক্ষ বরাবর নেই তাহলে অবশ্যই ওয়াই অক্ষ বরাবর নিব। এখন যদি এই জায়গার মধ্যে আরো 10টা ভেক্টর থাকে, সবগুলা ভেক্টরের যদি আমি এক্স অক্ষ বরাবর উভংশটা বের করি আর ওয়াই অক্ষ বরাবর উভংশটা বের করি, তাহলে ওই উভংশগুলো যদি আমি অ্যাড করি কিভাবে অ্যাড করবো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার দেয়, কারণ কি উভংশগুলো অ্যাড করার কারণ কি পরস্পর লম্ব, লম্ব অংশগুলো পরস্পর লম্ব, তার মানে তাদের সূত্র যেটা সেটা হচ্ছে তোমার কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। পিটা কি ছিল আমার এক্স অক্ষ বরাবর যে লম্ব অংশ সেটা হচ্ছে পি, আর ওয়াই অক্ষ বরাবর যে লম্ব অংশ সেটা হচ্ছে কিউ। নিশ্চয় বুঝতে পারছো, ক্লিয়ার এতটুকু। তাহলে এক্স অক্ষ বরাবর যে লম্ব অংশ সেটা হচ্ছে পি, আর ওয়াই অক্ষ বরাবর যে লম্ব অংশ সেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর কস আলফা সেটা হচ্ছে আর সাইন আলফা। কেন এক্স অক্ষ বরাবর কেন ওয়াই অক্ষ বরাবর নিলাম, কারণ লম্ব অংশগুলো পরস্পরের লম্ব, আবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরের লম্ব, তো ওর যদি আমি এক্স অক্ষ বরাবর নেই সেটা হচ্ছে সেও কি ওয়াই অক্ষ বরাবর থাকবো। ক্লিয়ার এতটুকু, এতটুকু ক্লিয়ার। তাহলে আমি কি করব যখন একাধিক ভেক্টর থাকবে এরকম আর কি, যখন 3 না 4টা ভেক্টর থাকবে কি করব সবার ভেক্টরের যদি আমি এক্স অক্ষ বরাবর উপসরে নেই সেটা কি হবে তোমার এই পুরো সবগুলো ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর উপসরে নেই সেটা কি হবে তোমার আর কত আলফা সমান হবে আরটা কি একবার আমি কি বলছি সবটি মিলে যখন একটা লব্ধি হবে আমি সবগুলো মিলে একটা লব্ধি ভেক্টর নির্ণয় করব, পি কিউ এস টি অনেকগুলো ভেক্টর থাকবে, P1 P2 P3 P4 অনেকগুলো ভেক্টর থাকবে, সবার একটা লব্ধি কি নির্ণয় করবো আর নির্ণয় করবো, জিনিসটা বুঝতে পারছো একবারে ইজি। তুমি চিন্তা করো সবগুলো ভেক্টর আর কি, ধর এই যে আমাদের P1 P2 P3 P4 অনেকগুলো ভেক্টর আছে তোমার ধরে নাও। এখন সবগুলো ভেক্টরের যদি এক্স অক্ষ বরাবর উপর অংশটা নেই, এক্স অক্ষ বরাবর উপ অংশটা আসলে কি তোমার এক্স অক্ষ বরাবর যে উপ অংশটা সেটা কি তোমার আর কস আলফা রাইট বা আর কস থিটা, আর ওই অক্ষ বরাবর যে উপ অংশটা সেটা কি আসলে তোমার আর সাইন থিটা রাইট। এক্স অক্ষ বরাবর আর ওই অক্ষ বরাবর যখন উপ অংশটা নিয়ে নিব আমি তখন কিন্তু তাদের শুধুমাত্র স্কোয়ার করে রোড করলেই স্কোয়ার করে যোগ করলে রোড করলে হয়ে যায়, কারণ কি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর মধ্যবর্তী 90 ডিগ্রি হলে তাদের লব্ধিকে নির্ণয় করবো আমি স্কোয়ার করে যোগ করবে আর রোড করে নিব। ক্লিয়ার এতটুকু।
তার মানে যখন আমার একাধিক ভেক্টর থাকবে তখন কি করবো আমি শুধু প্রত্যেকটা ভেক্টরের এখন আমি আর কত আলফাকে নির্ণয় করবো P1 এর জন্য একটা P1 কত আলফা পাইবা P2 জন্য একটা P2 এটা কত আলফা 1 ধরো এ হচ্ছে x অক্ষ বরাবর আলফা 1 কোণে আছে এ ধরো x অক্ষ বরাবর আলফা 2 কোণে আছে তাহলে P2 জন্য একটা এই বরাবর পাইবা সেটা কি তোমার P2 cos আলফা 2 সিমিলারলি ধরো P3 কোণটা x অক্ষের সাথে তোমার আলফা 3 কোণে আছে তাহলে ওর জন্য যে কোণটা এটা পাইবা সেটা কি তোমার P3 cos আলফা 3 তেমনি P4 এর জন্য কি পাবা P4 cos আলফা 3 আলফা 4 আর সবগুলো কি একই দিকে না তার মানে কি সবগুলো তোমার জি যোগ হবে রাইট তার মানে তোমার আসলে কি P1 cos আলফা 1 আর সবগুলো যে যোগ হলো এটা সমান কি হবে তোমার যে লব্ধির cos আলফা বরাবর একবারে এই জিনিসটা বুঝো আরো একটু ভালো করে বুঝো ভাষা বন্ধু একটু সময় দাও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একবারে ওর কি হবে তোমার P2 cos আলফা 2 প্লাস P3 cos আলফা 3 ডট 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 যতগুলো থাকে আর কি চারটা থাকুক পাঁচটা থাকুক সবগুলো যোগ হবে আর অয়ক্ষ বরাবর যে উপঅংশটা ওর একটা অয়ক্ষ বরাবর উপঅংশ আছে না সেটা কি তোমার P1 sin আলফা 1 কারণ কি অয়ক্ষ বরাবর যেটা থাকবে মানে যেটা কোণ দেওয়া নাই আমার তো কোণ দেওয়া আছে কার সাথে আলফা গুলো কার x অক্ষের সাথে কোণ তার মানে x অক্ষ বরাবর যে লম্ব অংশটা নিব সেটা আসলে কি cos আলফা আসবে যেহেতু যার সাথে কোণ যার সাথে cos আছে cos আসে আলফা 1 আলফা 2 ডট 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 আলফা 3 আলফা 4 সব কি তোমার x অক্ষের সাথে কোণ সব কি তোমার x অক্ষের সাথে কোণ ক্লিয়ার এতটুকু আর সাইন থিটা যেটা হবে বা সাইন আলফা যেটা হবে আচ্ছা এই যেমন সাইন থিটা আর সাইন আলফা যেটা হবে তোমার সেটা কি ওই অক্ষ বরাবর কোণ P1 এর জন্য তো ওই অক্ষ বরাবর একটা লম্ব অংশ পাবা P2 এর জন্য ওই অক্ষ বরাবর একটা লম্ব অংশ পাবা P3 এর জন্য ওই অক্ষ বরাবর একটা লম্ব অংশ পাবা আর সবগুলো যেহেতু ওই অক্ষ বরাবর তার মানে একই দিকে তার মানে যোগ হবে সবগুলো তার মানে কি P1 sin আলফা 1 প্লাস কি তোমার P2 sin আলফা 2 প্লাস কি P3 sin আলফা 3 প্লাস ডট 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 প্লাস ডট 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 সেখানে চারটে হতে পারে পাঁচটা হতে পারে যেগুলো আর নির্ণয় করতে পারো তো P1 এর আলফা 1টা দেওয়া থাকবে P1 দেওয়া থাকবে P2 দেওয়া থাকবে সবগুলো তো দেওয়া থাকবে নিশ্চয় সব যদি দেওয়া থাকে তুমি দেখে আর কত আলফাটা ইজিলি পাইবা না সবগুলো যদি দেওয়া থাকে তুমি আর আলফাটা ইজিলি পাইবা না তুমি যদি আর কত আলফা আর সাইন পাই যাও তাহলে আর মানে কেমন নির্ণয় করবা তুমি যদি এটা 1 নাম্বার ইকুয়েশন দাও এটা 2 নাম্বার ইকুয়েশন দাও কি করবা আর মানে কেমন নির্ণয় করবা দুইটা স্কোয়ার করবা যোগ করবা রুট করবা স্কোয়ার করবা যোগ করবা রুট করবা এটা আসলে তোমার কি পি এটা আসলে কি তোমার কিউ তার মানে তোমার কি করা লাগবে আর নির্ণয় করা লাগবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের রুট রাইট তুমি যদি যাতে রুট করো তাহলে কেমনে পাবে আর তুমি ধরো রুট করলা রুট করলে কি আসবে তোমার যদি এস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করো 1 কি ছিল আর কত আলফা আর কত আলফা এর স্কোয়ার আর 2 কি ছিল তোমার আর সাইন আলফা এর স্কোয়ার তুমি রুট করলে এই জিনিসটাতে আমার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে রুট করলা তাহলে কি আসে তোমার আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর স্কোয়ার কমন নিলে কি আসে তোমার কস স্কোয়ার প্লাস আর সাইন স্কোয়ার আলফা যেটা হচ্ছে তোমার কি 1 যেটা রুট করলে ইকুয়াল টু কি তোমার আর আসে যেটা তোমার লব্ধি নির্ণয় করা লাগে লব্ধি নির্ণয় করে দিবা আর যদি কোণ নির্ণয় করতে চাও মানে কি আলফা নির্ণয় করতে চাও তাহলে কি করবা 2 বা কি করবা 1 করবা তো 2 ভাগ 1 করলে কি আসে তোমার আর সাইন আলফা ডিভাইডেড বাই কি আর কস আলফা তা আর কাটা কি আছে তোমার tan আলফা ইকুয়াল টু তো মান ওটা দেওয়া থাকবে এখান থেকে কি আসবে তোমার আলফা ইকুয়াল টু tan ইনভার্স যার মান বের করতে চাও সেটা মান দেওয়া থাকবে এটা আমাদের এই যে এটা 1 নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার এটা 1 নাম্বার এটা 2 নাম্বার দুইটা স্কয়ার করে রুট করবা এইটুকু মান তো পাই যাবে তুমি ওটুকু মান ইজিলি পাই যাবা তো এখান থেকে আর কত আলফা মান আসবে আর সাইন আলফা মান আসবে 1 আর 2 স্কয়ার করে রুট করে দিবা যোগ করে স্কয়ার রুট করবা আর মানটা পাই যাবা 2 ভাগ 1 করবা tan আলফা মানটা পাই যাবা আলফা ইকুয়াল টু tan ইনভার্স মানটা পাই যাবা এটা হ্যাঁ রাত আলম ইসলাম ঠিক আছে s ইকুয়াল টু আর কত আলফা y ইকুয়াল টু আর সাইন আলফা এখান থেকে আমি আর মানটাকে নির্ণয় করব রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার করলে আর মানটা নির্ণয় করে যাবা s এর মানও কিন্তু আমি পেয়ে গেছি s এর বরাবর যে অংশটা এই সবটা মান কিন্তু আমরা পাই যাবো এই সবটা মান কিন্তু একটা মানে নিউমেরিক্যাল মান আসবে আর কি সংখ্যার মাঝে নাম মান আসবে একটা ওর একটা সাংখ্যিক মান আসবে ওর একটা সাংখ্যিক মান আসবে দুইটা স্কয়ার করে রুট করে দিলে আর মান পাই যাবা
2 আর 1 ভাগ করে দিলে কি করবা তুমি 4 মানে বের করে দিবা, 4 মানে পাই যাবা। ক্লিয়ার একবারে? গত ক্লাসে, সামনের ক্লাসে, আগামী ক্লাসে শুরুতে হচ্ছে অনেকগুলো অঙ্ক করবো এই টপিকের উপরে। তোমাদের এই হিসাবটা হচ্ছে তোমার এই যে অঙ্কটা করছিলাম না আমি, তোমার এই জায়গার মধ্যে অঙ্কটা আমি আরেকবার লিখি। তুমি চিন্তা করো, এই জায়গার মধ্যে 5 নিউটন, এই জায়গার মধ্যে ধরো 3 নিউটন, এই জায়গার মধ্যে ধরো 7 নিউটন বল আছে। ওটুকু তো 30 ডিগ্রি, ওটুকু ধরো বরাবর, তাহলে 50 আর 30 কত? 80 ডিগ্রি, রাইট? এখান থেকে কিন্তু এর মান আসবে, রাইট? তোমরা ক্যালকুলেটর বসাও, যদি ক্যালকুলেটর বসাও, হ্যাঁ যদি ক্যালকুলেটর বসে জায়গার মধ্যে 5 cos 0 ডিগ্রি, 5 আচ্ছা 5 cos 5 cos তোমার 0 ডিগ্রি, 0 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার, প্লাস হচ্ছে কি ছিল তোমার 3 cos 3 plus 3 ডিগ্রি প্লাস 7 cos কি ছিল 7 cos 50 আর 30 কত 80 ডিগ্রি, 80 ডিগ্রি মিলে কত আসছে তোমার 5 cos 0 ডিগ্রি প্লাস 3 cos 30 ডিগ্রি প্লাস কি 7 cos 80 ডিগ্রি 8.813 আসছে। আমি যদি এটা বসে এই জায়গার মধ্যে 8.813 আসছে, এটা মান কত আসছে তোমার 8.813 আসছে। সিমিলার যদি আর ওই খবর যে আর সাইন আলফাটা আছে সেটা কি নির্ণয় করবো 5, এখন তার আর ওই 5 কত সাইন কত 0 ডিগ্রি, এটা কিন্তু আবার ওই খবর কোনটা নিও না, কারণ আলফা যেটা সেটা কিন্তু এক অক্ষ বরাবর সবসময়, ওটা ও সময় শূন্য, ও সময় শূন্য, ও সময় কস, ও সময় সাইন। কেন সাইন? সে হচ্ছে ওই খবর বরাবর অংশটা বের করতেছে আমি। কস 5 সাইন শূন্য প্লাস সি সাইন, কোন কিন্তু সব সেম, জাস্ট কসের জায়গায় সাইন এসে পড়বো, প্লাস 7 সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 মান তো 0 প্লাস 5 সাইন কত 30 ডিগ্রি, যার মধ্যে 7 প্লাস 80 ডিগ্রি, সরি এটা হচ্ছে 30 ডিগ্রি, আর 7 cos 80 ডিগ্রি। তো সি সাইন 0 কত 1.5, আর তার এটা মানে তোমার 7 সাইন 80 ডিগ্রি। তো তারও একটা নিয়মিত ভ্যালু আসবো, তো এটা দিবে 1 নাম্বার, এটাকে কি দিবা 2 নাম্বার দিবা। তা 1 আর 2 যদি স্কোয়ার করো, আবার 1 আর 2 যদি স্কোয়ার করো তাহলে কি আসবে তোমার আর স্কোয়ার কস স্কোয়ার আলফা বা আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। কেমনে পাইছি? এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করছি, ইকুয়াল কি তোমার আর স্কোয়ার যদি কমানো তাহলে কি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কি কস আর স্কোয়ার, আর বাকি কি করবে এটা আর এটা স্কোয়ার করে যোগ হবে, মানে 8.813 স্কোয়ার প্লাস বাকি যেটা আসে তার স্কোয়ার। তো এখান থেকে মান আসবে, আবার তারা যদি রুট করে দাও তাহলে আর এর মানটা আসে যাবে, রাইট? সিমিলারলি যে এটা 2 আর 1 নাও, এটা 2 ভাগ করে দাও তাহলে কি আসবে তোমার 10 আলফা, ইকুয়াল কি তোমার এই যে ইমানটা আর ইমানটা ভাগ হবে, ইমানটা হবে ফর আলফা ইকুয়াল কি তোমার 10 ইনভার্স ওই মানটা বসে বা বাকি সব ইজি একবার। ক্লিয়ার এতটুকু? জাস্ট তোমাদের একটা বোঝানোর জন্য ক্যাপটা করবা, এই জন্য এই অঙ্কটা করা। এই অঙ্ক বিস্তারিত তোমার তোমার বাকি যে অঙ্কগুলো আছে অনেকগুলো অঙ্ক, ওইগুলো আগামী ক্লাসে অনেকগুলো সুন্দর করে করানো হবে। আজকের ক্লাসে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এই অঙ্কটা হালকা একটু দেখালাম আর কি। ক্লিয়ার এতটুকু? তোমাদের এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে জানো তো। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, আর তোমাদের আগামী ক্লাস থেকে যে তোমরা অনেক সময় শুনছো নদীনগর অঙ্ক, ওই নদীনগর অঙ্ক আগামী ক্লাস থেকে শোনা পড়বা বা শুরু করবো। এই নদীনগর অঙ্ক করার আগে এই অঙ্কগুলো মাস্ট তোমার বুঝতে হবে, এই লম্বা সম্ভবতটা মাস্ট বুঝতে হবে, তাহলে তোমার নদীনগর অঙ্কগুলা একবার পানি পাত হবে। আর যদি এগুলো না বুঝো তাহলে নদীনগর অনেক কঠিন লাগবে, তাহলে আগে এই জিনিসটা বুঝো, এই জিনিসটা কোনো প্রশ্ন তাহলে করো, তাহলে আজকে ক্লাসটা এই মধ্যে থাকবে আর কি। এতটুকু ক্লিয়ার কিনা জানো তো রাহাত, আমিনা, যারা ইসলাম, যারা যারা আছো?
ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই মনে থাকবে। তোমরা এই জিনিসটা ভালো করে বুঝে নিও, আর এই জিনিসটা নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত তোমার হচ্ছে ম্যাথগুলো করানো হবে, তো আরো বেশি ক্লিয়ার হবে। আর ওই ম্যাথগুলো পরে হচ্ছে তোমার নদীর অঙ্ক শুরু করা হবে। তো নদীর অঙ্কের কনসেপ্টগুলো বোঝার জন্য এই লবণাংশ উপপাদ্যটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো লবণাংশ উপপাদ্যটা আবার আবার একটু দেখবা। একবার এই জিনিসটা তোমার কি করবা, অনেকগুলা যদি ভেক্টর দেওয়া থাকে, 3টা থেকে 4টা থেকে 5টা ভেক্টর দেওয়া থাকে, আরো বেশি ভেক্টর দেওয়া থাকে, তুমি কি করবা, সবগুলার এক অক্ষ বরাবর একটা অংশ দিবা, সবগুলা ওই অক্ষ বরাবর অংশগুলো বার করবা, তাদেরকে যোগ করে দিবা, এই নিয়মে করেই হবে। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। তাহলে কোনো প্রশ্ন থাকলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। যেহেতু ক্লিয়ার হয়েছে, তার মানে আজকে ক্লাসের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভাইয়া এন্ড করে দিন।